ক্যামেরা অন করো সবাই। স্যার সাউন্ডটা অনেক ছোট। ক্যামেরা অন করো। ঠিক আছে মোটামুটি। এটা আইদার ডিএনএ অর আরএনএ হতে পারে। তাহলে এটা আমরা প্রথমে বলতে পারি একটা অ্যাসেলুলার অর্গানিজম, ঠিক আছে, এটা কোনো সেল না। সেকেন্ডলি হচ্ছে এটাতে একটা সেলের মধ্যে যেমন অনেকগুলো অর্গানেলিস থাকে, এখানে কোনো অর্গানেলিস থাকে না। সেলে যেমন ডিএনএ আরএনএ দুইটাই থাকে, এখানে ডিআরএনএ দুইটাই থাকে না, যে কোনো একটা থাকে, হয় ডিএনএ থাকে নয় আরএনএ থাকে। আর এটা তো সেল না, এটাকে আমরা বলতে পারি একটা পার্টিকেল। এটা যখন সেলের বাইরে থাকে তখন একটা পার্টিকেলের মতো আচরণ করে, আবার যখন সেলের ভিতরে যায় তখন কি একটা জীবিত প্রাণীর মতো আচরণ করে। তাহলে আমরা যদি ডেফিনিশন দেখি, ভাইরাস আর particles composed of an internal core containing either DNA or RNA but not both, covered by a protective protein coat। তাহলে এটার বাইরে একটা প্রোটিন কোড থাকবে, ভেতরে একটা ডিএনএ অথবা আরএনএ থাকবে, এটা একটা ভাইরাস, আর কিছু না। জাস্ট বাইরে একটা প্রোটিন কোড থাকবে, ভিতরে একটা ডিএনএ অথবা আরএনএ, দুইটা কখনো একসাথে থাকবে না। এরপর ভিরিয়ন হচ্ছে একটা কমপ্লিট ভাইরাস পার্টিকেল দ্যাট ইজ স্ট্রাকচারালি ইনট্যাক্ট এন্ড ইনফেকশাস। অর্থাৎ ভিরিয়ন হচ্ছে ভাইরাসই, ঠিক আছে। তবে ভিরিয়ন আমরা কখন বলবো, যখন এটা স্ট্রাকচারালি ইনট্যাক্ট থাকবে, অর্থাৎ এটাতে একটা ডিএনএ অথবা আরএনএ থাকবে এবং বাইরে একটা প্রোটিন আবরণ থাকবে এবং এটা ইনফেকশাস হবে। ভাইরাস কিন্তু ইনফেকশাস হতে পারে, নাও হতে পারে, অর্থাৎ ভাইরাসটা ডিজিজ প্রডিউস করতে পারে, নাও করতে পারে, বাট ভিরিয়ন অলওয়েজ ইনফেকশাস। And the virion is either a naked or an enveloped nucleocapsid। মানে হচ্ছে অনেক সময় ভাইরাসের বাইরে একটা আবরণ থাকে, ভাইরাসের যে প্রোটিন কোড থাকে তার বাইরেও আরেকটা আবরণ থাকে, এটা একটা লাইপোপ্রোটিন এনভেলপ থাকে। ওই এনভেলপ যদি থাকে তাহলে আমরা এটাকে এনভেলপ ভাইরাস বলবো, আর যদি না থাকে নন এনভেলপ অথবা নেকেড ভাইরাস। তাহলে ভাইরাস আর ভিরিয়নের পার্থক্য কি মাহমুদ? স্যার ভাইরাস হচ্ছে ইন্টারসেলুলার, মানে আইদার ডিএনএ থাকবে আর আরএনএ থাকবে, আর ভিরিয়ন কম্পোনেন্ট স্ট্রাকচারালি হচ্ছে ইনট্যাক্ট আর ইনফেকশাস হবে। মানে দুইটার পার্থক্য হচ্ছে, মোট কথা হচ্ছে ভাইরাস হচ্ছে ইনকমপ্লিটও থাকতে পারে, ভাইরাস যে অলওয়েজ কমপ্লিট হবে এমন না। অনেক সময় ভাইরাসে দেখা যায় প্রোটিন আবরণ নাও থাকতে পারে, শুধু ডিএনএ অথবা একটা আরএনএ দিয়েও ভাইরাস তৈরি হতে পারে, জাস্ট একটা ডিএনএ অথবা আরএনএ, এটাও একটা ভাইরাস হিসেবে কাজ করতে পারে। আবার অনেক সময়
ডিএনএ আরএনএ থাকবে না, জাস্ট প্রোটিন কোডটা আছে, প্রোটিন কোডটাও ভাইরাসের সাথে কাজ করতে পারে। তাহলে এটা ইনকমপ্লিট হতে পারে, ঠিক আছে, কমপ্লিট হতে পারে, বাট ভিরিয়ন অলওয়েজ কমপ্লিট ভাইরাস। মানে কমপ্লিট ভাইরাস হলে সেটাকে আমরা ভিরিয়ন বলবো, এবং ভাইরাস ইনফেকশাস হতে পারে, নন ইনফেকশাস হতে পারে, ভিরিয়ন অলওয়েজ ইনফেকশাস। ঠিক আছে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস, ভাইরাসের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এটা থেকে অনেকগুলো অ্যান্সার চলে আসবে। ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্য, প্লাস ভাইরাস এর সেলের পার্থক্য, তারপর ভাইরাসের ক্যারেক্টারিস্টিক্স সবগুলো একসাথে চলে আসবে। তাহলে ভাইরাস আর নট সেল, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট অর্গানিজম, 20 to 30 ন্যানোমিটার। আর যদি এটাকে আমরা মাইক্রোমিটারে নেই তাহলে 0.02 থেকে 0.3 মাইক্রোমিটার। যেখানে স্মলেস্ট ব্যাকটেরিয়া হচ্ছে 0.2 মাইক্রোমিটার, সেখানে লার্জেস্ট ভাইরাস হচ্ছে 0.3 মাইক্রোমিটার। তাহলে ভাইরাস নট ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশন। তাহলে ভাইরাস যখন আলাদা থাকবে, সেলের বাইরে থাকবে, তখন এটা রেপ্লিকেশন করতে পারবে না। ভাইরাস তখনই রেপ্লিকেশন করতে পারবে যখন এটা সেলের ভিতরে আসবে। কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু বাইরে রেপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ সেলের বাইরেও রেপ্লিকেশন করতে পারে ব্যাকটেরিয়া। তার শুধু কি লাগে, পুষ্টি উপাদানগুলো হলে হয়। যেমন আমরা কালচার মিডিয়াতে রেপ্লিকেশন করি না, জি স্যার, ব্যাকটেরিয়াল কালচার। ব্যাকটেরিয়াল কালচার করি, তাহলে কালচার করলে সেখানে কিন্তু কোনো সেল নাই, তাহলে সেখানে সে জাস্ট পুষ্টি উপাদানগুলো দেওয়া আছে, সে সেখান থেকে সে মাল্টিপ্লাই করতেছে। কিন্তু ভাইরাস এটা পারবে না, ভাইরাস সেলের ভিতরে আসলে শুধুমাত্র মাল্টিপ্লিকেশন করতে পারবে। তাহলে এই ভাইরাস আর ব্যাকটেরিয়া পার্থক্য অনুযায়ী আমরা পড়ে ফেলতেছি। তাহলে হচ্ছে ক্যান নট সিনথেসাইজ দেয়ার ওন এনার্জি অর প্রোটিন। তাহলে আমরা জানি যে ভাইরাসের মধ্যে কি নাই, রাইবোজোম নাই। তো রাইবোজোম যদি না থাকে তাহলে এটা কি করতে পারবে না, তার নিজের প্রোটিন নিজে তৈরি করতে পারবে না। মাইটোকন্ড্রিয়া নাই, তার নিজের এনার্জি নিজে প্রোডিউস করতে পারবে না। তাহলে এইসব কারণে, আর ব্যাকটেরিয়া কিন্তু পারবে, প্রোটিন তৈরি করতে পারবে, বাট অ্যারোবিক যে এনার্জি প্রোডিউসার, যে অ্যারোবিক পথ, সেটা পাথওয়ে, সেটাতে সে এনার্জি প্রোডিউস করতে পারবে না, বাট অ্যানারোবিক পাথওয়েতে সে পারবে, যেহেতু তার মাইটোকন্ড্রিয়া নাই ব্যাকটেরিয়ার। আর সেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে সেল নিজের এনার্জি, নিজের প্রোটিন দুইটাই তৈরি করতে পারবে। টু স্মল টু বি সিন ইন দ্য লাইট মাইক্রোস্কোপ। তাহলে লাইট মাইক্রোস্কোপে ভাইরাস দেখা যাবে না, মানে আলোক অণুবীক্ষণ যন্ত্র যেটা, সেটাতে আমরা ভাইরাস দেখতে পারবো না, বাট ব্যাকটেরিয়া আমরা দেখতে পারবো। মোটামুটি মাঝারি সাইজ থেকে বড় সাইজের ব্যাকটেরিয়া যেগুলো, সেগুলো আমরা দেখতে পারবো, বাট ভাইরাস মাঝারি হোক আর বড় হোক আমরা দেখতে পারবো না। তাহলে ভাইরাসের কোনো নিউক্লিয়াস থাকে না, সাইটোপ্লাজম থাকে না, মাইটোকন্ড্রিয়া থাকে না, রাইবোজোম থাকে না, বাট সেলের ক্ষেত্রে এগুলো সবগুলোই থাকে। আর যদি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস ছাড়া সবগুলোই থাকে। তাহলে নিউক্লিয়াসটা ইনকমপ্লিট থাকে, অর্থাৎ প্রোক্যারিওটিক নিউক্লিয়াস থাকে। তাহলে ব্যাকটেরিয়া এন্ড সেলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে ডিএনএ আর আরএনএ দুইটাই থাকে, বাট ভাইরাসের ক্ষেত্রে শুধুমাত্র ডিএনএ অথবা আরএনএ থাকে। এন্ড ভাইরাস হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। অব্লিগেট ইন্ট্রাসেলুলার কেন? মানে স্যার অবশ্যই ওকে সেলের ভিতরে ঢুকতে হবে, ওরা মাল্টিপ্লাই করতে হলে কজ ওরা অ্যাসিড, ওরা মানে মাল্টিপ্লাই ওরা সেলের বাইরে থাকলে ওরা জাস্ট একটা পার্টিকেল, ওরা কোনো কাজই করতে পারবে না। সেলের বাইরে থাকলে কিছুই করতে পারবে না, মাল্টিপ্লাইও করতে পারবে না, ওদের মধ্যে জীবনের কোনো চিহ্নই থাকবে না, জাস্ট সেলের বাইরে যখন থাকে। বাট সেলের ভিতরে যখন আসবে, তখন ওরা ওদের জীবনের যে চিহ্নগুলো সেগুলা প্রকাশ পাবে, অর্থাৎ তারা মাল্টিপ্লাই করতে পারবে, তারা ডিজিজ প্রডিউস করতে পারবে, মানে তখন তারা প্যারাসাইটের মতো কাজ করবে। তাহলে তাদেরকে তাদের কাজগুলো, তাদের এনার্জি প্রডিউস করতে হলে, প্রোটিন প্রডিউস করতে হলে, মাল্টিপ্লিকেশন করতে হলে, এগুলো করতে হলে তাদেরকে অবশ্যই সেলের ভিতরে আসতে হবে। এই জন্য এদেরকে বলা হচ্ছে অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে দুইটা ব্যাকটেরিয়া আছে অব্লিগেট ইন্টারসেলুলার, সেগুলো হচ্ছে ক্ল্যামাইডিয়া এন্ড রিকেটশিয়া। তারা কেন অব্লিগেট ইন্টারসেলুলার? কারণ তারা যে এনার্জিটা প্রডিউস করে সেলের, মানে সেলের বাইরে যে এনার্জিটা প্রডিউস করে, সেটা তাদের মাল্টিপ্লিকেশনের জন্য এনাফ না।
তাদের আরো বেশি এনার্জি দরকার এবং সেই আরো বেশি এনার্জির জন্য তাদেরকে সেলের ভিতরে আসতে হয়, সেই জন্য তারা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া। They can replicate only within the cells. তাহলে ভাইরাস শুধুমাত্র সেলের ভিতরে রেপ্লিকেট করতে পারে, বাট ব্যাকটেরিয়া সেলের ভিতরেও করতে পারে, বাইরেও করতে পারে। স্ট্রংলি অ্যান্টিজেনিক, ভাইরাস স্ট্রংলি অ্যান্টিজেনিক, মানে ভাইরাস আমাদের সেলের ভিতরে প্রবেশ করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবেই। তাহলে হয় ভাইরাস অব্লিগেট ইন্ট্রাসেলুলার, ঠিক আছে, আমরা পড়ে ফেললাম অলরেডি। স্যার আগের স্লাইডটা একটু ওকে স্যার চেঞ্জ করতে পারবেন। তাহলে ভাইরাস অব্লিগেট ইন্ট্রাসেলুলার কেন? ভাইরাসেস মাস্ট রিপ্রোডিউস উইদিন সেলস, মানে সেলের ভিতরে রিপ্রোডিউস করতে হবে, কারণ তাদের কোনো নিউক্লিয়াস নাই, মাইটোকন্ড্রিয়া নাই, রাইবোসোম নাই, সো দে ক্যান নট জেনারেট এনার্জি অর সিনথেসাইজ প্রোটিন। তারা এনার্জি প্রোডিউস করতে পারবে না, প্রোটিনও সিনথেসাইজ করতে পারবে না, তারা শুধুমাত্র সেলের ভিতরেই মাল্টিপ্লিকেশন করতে পারবে। এই জন্য তাদেরকে বলা হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার প্যারাসাইটস। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে শুধুমাত্র ক্লামিডিয়া, রিকেটসিয়া অব্লিগেট ইন্ট্রাসেলুলার, কারণ হচ্ছে তারা রেপ্লিকেট করার জন্য সাফিসিয়েন্ট এনার্জি প্রোডিউস করতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট যখন থাকে সেলের বাইরে, তখন তারা সাফিসিয়েন্ট এনার্জি প্রোডিউস করতে পারে না। তাহলে ডিফারেন্স বিটুইন ভাইরাস এন্ড সেল, ঠিক আছে, এটা অলরেডি আমরা পড়ে ফেলছি, জাস্ট একটু দেখে নাও। এটা বইতে দেওয়া আছে চারটা, একদম প্রথম পেজে দেওয়া আছে ভাইরোলজির। তাহলে ভাইরাসের ক্ষেত্রে ডিএনএ আরএনএ দুইটাই থাকবে না, কখনো যে কোনো একটা থাকবে, আর সেলের মধ্যে ডিএনএ আরএনএ দুইটাই থাকবে। আর যদি ব্যাকটেরিয়াটা আমরা অ্যাড করি এখানে, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ডিএনএ আরএনএ দুইটাই থাকবে। আর প্রোটিন যদি চিন্তা করি, ভাইরাসের মধ্যে অল্প প্রোটিন থাকে, সামান্য প্রোটিন থাকে, যেটা হচ্ছে ভাইরাসের জাস্ট প্রোটিন আবরণটা তৈরি করে। আর সেলের ভিতরে অনেক প্রোটিন থাকে, যেহেতু সেলের রাইবোসোম আছে, রাইবোসোম অনেক ধরনের প্রোটিন তৈরি করে। আর যদি ব্যাকটেরিয়া চিন্তা করি, ব্যাকটেরিয়া তো অনেক প্রোটিন থাকে। লাইপোপ্রোটিন মেমব্রেন, ভাইরাসে একটা লাইপোপ্রোটিন এনভেলপ থাকে, এটা সব ভাইরাসে থাকে না, কিছু কিছু ভাইরাসে থাকে। যেগুলোতে থাকে সেগুলোকে আমরা বলি এনভেলপ ভাইরাস, আর যেগুলোতে থাকে না সেগুলোকে আমরা বলি নন এনভেলপ ভাইরাস। আর সেলের ভিতরে সেল মেমব্রেন প্রত্যেকটা সেলেই থাকে, সেটা ব্যাকটেরিয়া হোক, যে কোনো সেলই হোক, ইউক্যারিওটিক সেল হোক, প্রোক্যারিওটিক সেল হোক, সব সেলেই সেল মেমব্রেন থাকবে। এন্ড রাইবোসোম ভাইরাসে থাকবে না, বাট সেলে থাকবে, ব্যাকটেরিয়াতেও থাকবে। মাইটোকন্ড্রিয়া ভাইরাসে নাই, ব্যাকটেরিয়াতেও নাই, বাট সেলের মধ্যে আছে, মানে হচ্ছে ইউক্যারিওটিক সেলে থাকবে, প্রোক্যারিওটিক সেলে থাকবে না। এনজাইম ভাইরাসে মাঝে মাঝে কিছু এনজাইম থাকে, মানে ম্যাক্সিমাম ভাইরাসে থাকে না, দুই একটা ভাইরাস থাকে, যেগুলোকে আমরা বলি সাধারণত রেট্রো ভাইরাস বলি, সেগুলোতে থাকে। এরপরে সেলের মধ্যে অনেক ধরনের এনজাইম থাকে আমরা জানি, এন্ড ব্যাকটেরিয়াতে অনেক ধরনের এনজাইম থাকে। And multiplication by binary fission or mitosis, ভাইরাস মাল্টিপ্লিকেশনটা ওইভাবে হয় না, ভাইরাসে হয় রেপ্লিকেশন, আর সেলের ভিতরে হয় মাইটোসিস হয় অথবা বাইনারি ফিশন হয়। প্রোক্যারিওটিক সেল হলে বাইনারি ফিশন এন্ড ইউক্যারিওটিক সেল হলে মাইটোসিস। ঠিক আছে, তাহলে ডিফারেন্স বিটুইন ভাইরাস এন্ড ব্যাকটেরিয়া এটা পড়ে ফেলবা নিজেরা। এখন আসে স্ট্রাকচার। স্ট্রাকচারে আমরা যদি প্রথমে আসি সাইজ, তাহলে সাইজ দেখো, আমরা জানি ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে ইউজুয়ালি 200 থেকে 5000 ন্যানোমিটার, অথবা যদি মাইক্রোমিটারে যায় তাহলে 0.2 থেকে 5 মাইক্রোমিটার। সেখানে ভাইরাস হচ্ছে 0.02 থেকে 0.3 মাইক্রোমিটার, অর্থাৎ লার্জেস্ট ভাইরাস যেটা, সেটা হচ্ছে প্রায় বলতে গেলে স্মলেস্ট ব্যাকটেরিয়ার সমান। তার লার্জেস্ট ভাইরাস হচ্ছে পক্স ভাইরাস, যেটা 300 ন্যানোমিটার। পরের স্লাইডে আমরা ছবি দেখবো।
আর ব্যাকটেরিয়ার সাইজেস ভ্যারিজ ফ্রম 0.2 থেকে 5 মাইক্রোমিটার। স্মলেস্ট ব্যাকটেরিয়া হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমাতে একটা জিনিস থাকে না, কি থাকে না বলো তো? অন্যান্য ব্যাকটেরিয়া আছে কিন্তু মাইকোপ্লাজমা নেই। সেল মেমব্রেন। সেল মেমব্রেন তো সব সেলে থাকবে, সেল ওয়াল থাকে না, সেল ওয়াল। সেল ওয়াল। তাহলে সাইজ গেল, এরপরে আসি আমরা শেপ। তাহলে ভাইরাস হচ্ছে একটা কমপ্লেক্স শেপ থাকে সাধারণত, অনেক ধরনের শেপ। দে আর কমপ্লেক্স স্ট্রাকচার অফ প্রিসাইজ জিওমেট্রিক সিমেট্রি। তাহলে আমরা একদম প্রথম স্লাইড যেটা ছিল ইন্ট্রোডাক্টরি স্লাইড, ওইটাতে আমরা একটা ছবি দেখছিলাম ভাইরাসের, খেয়াল করছো সবাই? ওটা কি ভাইরাস বলো তো? স্যার দেখে রেখে স্যার করোনা ভাইরাস। এই যে করোনা দেখতে পাচ্ছ এখন, করোনা ভাইরাস। বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে করোনা ভাইরাস। তাহলে স্ট্রাকচারটা খেয়াল করছো? তাহলে বাইরে অনেকগুলো স্পাইক থাকে। তাহলে শেপে আসি আমরা। যার কমপ্লেক্স স্ট্রাকচারস অফ প্রিসাইজ জিওমেট্রিক সিমেট্রি ক্যান বি ডেসক্রাইব ইন টার্মস লাইক স্ফিয়ারস, রডস, বুলেটস, ব্রিক্স। তাহলে আমরা অনেকগুলো টার্মে এগুলোকে ডেসক্রাইব করতে পারি, যেমন কিছু আছে স্ফিয়ারের মতো, কিছু আছে রডস এর মতো, কিছু আছে বুলেটের মতো, কিছু আছে ইটের মতো দেখতে, ব্রিক্স। তাহলে অনেক ধরনের সাইজ হতে পারে। কিছু আছে দেখতে পাউরুটির মতো, ঠিক আছে? পাউরুটির সাইজ দেখছো না, ব্রেড, অনেকটা ওই রকম। তাহলে এক একজনের সাইজ এক এক রকম, এটা এটা কমপ্লেক্স স্ট্রাকচার বলা হয়। The shape of virus particles are determined by the arrangement of the repeating subunits that form the protein coat of the virus. অর্থাৎ এখানে বলা হয়েছে যে ভাইরাসের যে প্রোটিন কোডটা থাকে, প্রোটিন কোডটাকে বলা হয় ক্যাপসিড। প্রোটিন কোডটা এটার নাম হচ্ছে ক্যাপসিড। এই ক্যাপসিড আবার অনেকগুলা ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি হয়। অর্থাৎ ভাইরাসের যে প্রোটিন কোডটা, এটা অনেকগুলা ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি হয়, সাব ইউনিট বলে এটাকে। তাহলে এই রিপিটিং সাব ইউনিট গুলো দিয়ে যখন তৈরি হয়, তখন এগুলোকে বলে, এই রিপিটিং সাব ইউনিট গুলোর নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। তাহলে এই ক্যাপসোমিয়ার, অনেকগুলো ক্যাপসোমিয়ার মিলে একটা ক্যাপসিড তৈরি করে। এরপর হচ্ছে ভাইরাল নিউক্লিক সিঙ্গেল ও ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অর সিঙ্গেল ও ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ। মানে এখানে ডিএনএ বা আরএনএ যেটা থাকে, ঠিক আছে, ইউজুয়ালি হচ্ছে ডিএনএটা ডাবল স্ট্যান্ডার্ড হয়, আরএনএটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। তবে ব্যতিক্রম আছে, কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ডিএনএটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, আবার কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএটা ডাবল স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে? কিন্তু ইউজুয়ালি মনে রাখবা যে ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, আরএনএ হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। ব্যতিক্রমগুলো আমরা পড়বো। তাহলে নিউক্লিক অ্যাসিড ক্যান বি আইদার লিনিয়ার অর সার্কুলার। এটা লিনিয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, গোলাকৃতিও হতে পারে, লম্বাও হতে পারে। তাহলে ডিএনএ ইজ অলওয়েজ এ সিঙ্গেল মলিকিউল। ডিএনএ সবসময় একটা সিঙ্গেল মলিকিউল হিসেবে থাকবে, বাট আরএনএটা সিঙ্গেল মলিকিউল হিসেবে থাকতে পারে, আবার অনেকগুলো ছোট ছোট মলিকিউল হিসেবে একসাথে লেগে থাকতে পারে। এই একসাথে এইভাবে আলাদা আলাদা ভাবে থাকলে এটাকে আমরা বলি সেগমেন্টেড আরএনএ। এটা সামনে ছবি আছে, দেখাবো। তাহলে আরএনএ ক্যান এক্সিস্ট আইদার এ সিঙ্গেল মলিকিউল অর ইন সেভারাল পিচ। তাহলে এই যে সেগমেন্টেড আরএনএ থাকে হচ্ছে দুইটা ভাইরাসে, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, একটা হচ্ছে রোটা ভাইরাস, ঠিক আছে? এই ব্যতিক্রম গুলো পড়তে হবে, এগুলা এমসিকিউ তে আসে, এগুলা জানা থাকতে হবে। সেগমেন্টেড আরএনএ থাকে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এন্ড রোটা ভাইরাসে, আর বাকিগুলোতে হচ্ছে আরএনএটা সিঙ্গেল মলিকিউল হিসেবে থাকে। তাহলে অলমোস্ট অল ভাইরাস কন্টেন অনলি এ সিঙ্গেল কপি অফ দেয়ার জিনোম। মানে মাত্র একটা সিঙ্গেল কপি থাকে প্রত্যেকটা। ম্যাক্সিমাম ভাইরাস হচ্ছে একটা সিঙ্গেল কপি থাকে, যেটা হয় ডিএনএ হয় অথবা আরএনএ হয়। মানে অর্থাৎ ভাইরাসগুলো অলওয়েজ হ্যাপ্লয়েড। শুধুমাত্র একটা ভাইরাস আছে যেটাতে ডিপ্লয়েড জিনোম থাকে, অর্থাৎ দুইটা থাকে, মানে একই ধরনের দুইটা থাকে।
তাহলে exception of the retrovirus family whose members have 2 copies of their RNA genome অর্থাৎ they are diploid বুঝা গেছে অর্থাৎ তাদের যে আরএনএটা থাকে দুইটা অর্থাৎ সিঙ্গেল মলিকিউল দুইটা থাকে আর প্রত্যেকটা ভাইরাসে সিঙ্গেল মলিকিউল থাকে সবগুলা অর্থাৎ একটা থাকুক দুইটা থাকুক সেটা সিঙ্গেল মলিকিউল থাকে বাট এখানে হচ্ছে আরএনএ জিনোমটা থাকে দুইটা একই রকম অর্থাৎ একই স্ট্রেনের দুইটা আরএনএ জিনোম থাকে যেটাকে এই জন্য বলা হচ্ছে ডিপ্লয়েড তাহলে ব্যতিক্রমগুলো মনে রাখবা এখানে ব্যতিক্রম হচ্ছে সেগমেন্টেড আরএনএ জিনোমটা জানতে হবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এন্ড রোটাভাইরাস এন্ড ডিপ্লয়েড আরএনএ জিনোম থাকে হচ্ছে রেট্রোভাইরাস ফ্যামিলিতে তাহলে এখানে দেখো অনেকগুলো শেপ দেওয়া আছে অনেক ধরনের ভাইরাসের শেপ দেওয়া আছে সবচেয়ে বড় হচ্ছে যেমন পক্স ভাইরাস দেখতে পাচ্ছ পাউরুটির মতো একদম উপরে যেটা পক্স ভাইরাস হারপিস ভাইরাস এরপর একদম ছোট দেখা যাচ্ছে পার্ভো ভাইরাস তারপরে একটা বুলেটের মতো দেখা যাচ্ছে যে নিচে এটা হচ্ছে র‍্যাপডো ভাইরাস মানে হচ্ছে র্যাবিসের যে ভাইরাস আছে এই র্যাবিসের ভাইরাসটা হচ্ছে এরকম বুলেটের মতো দেখতে এটা অনেক সময় তোমাদের ইয়েতে আসে অস্পিতে আসে অস্পিতে ছবি দিয়ে দেয় ছবি দিয়ে বলে এটা কি ভাইরাস আইডেন্টিফাই করতে বলে আর কি তাহলে অস্পিতে তোমাদের এই র‍্যাপডো ভাইরাসের ছবি বুলেট শেপ ঠিক আছে এটা যখন আমরা র্যাবিস ভাইরাস পড়বো তখন আরো ভালো করে ছবিটা দেখবো ঠিক আছে কিছু কিছু ভাইরাস আছে যেগুলোর শেপ আমাদের জানতে হবে এই যে করোনা ভাইরাসের ছবি দেওয়া আছে মাঝখানে শারীর মাঝখানে তাহলে এরকম এক একটা ভাইরাসের শেপ হচ্ছে এক রকম কিছু কিছু ভাইরাসের মধ্যে স্পাইক থাকে যে স্পাইক করোনা ভাইরাস যেমন স্পাইক দেখতে পাচ্ছ বা অ্যাডেনো ভাইরাসে স্পাইক দেখতে পাচ্ছ তাহলে এরকম কিছু কিছু ভাইরাসে স্পাইক থাকে কিছু কিছু ভাইরাসে থাকে না ওকে এরপরে স্ট্রাকচারে আমরা আসি ভাইরাল ক্যাপসিড এন্ড প্রোটিন তাহলে ক্যাপসিড তো আমরা জানলাম যে ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণ থাকে সেটাকে আমরা বলি ক্যাপসিড আর এই ক্যাপসিডটা তৈরি হয় অনেকগুলো সাব ইউনিট দিয়ে যেটাকে আমরা বলি ক্যাপসোমিয়ার তাহলে হোয়াট ইজ ক্যাপসিড এগুলো ডেফিনিশন আসে ক্যাপসিড কি নিউক্লিক ক্যাপসিড কি ভিরিয়ন কি ভাইরাস কি এগুলো ডেফিনিশন শিখতে হবে তাহলে the nucleic acid is surrounded by a protein coat called a capsid made up of subunit called capsomere আর নিউক্লিক অ্যাসিড হচ্ছে দা ক্যাপসিড এবং ক্যাপসিডের ভিতরে যে নিউক্লিক অ্যাসিড থাকে দুইটাকে একসাথে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে ভাইরাসটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড মানে অর্থাৎ ভিতরে বাইরের প্রোটিন আবরণ এবং ভিতরের নিউক্লিক অ্যাসিড দুইটা মিলে একসাথে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এখন আসো এই যে ভাইরাসের বাইরে যে প্রোটিন আবরণটা থাকে এর কাজ কি আসলে এটার কাজ হচ্ছে ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে অর্থাৎ ডিএনএ অথবা আরএনএ থাকে এটাকে প্রোটেক্ট করা এটা হচ্ছে প্রথম কাজ সেকেন্ড কাজ হচ্ছে মিডিয়েট দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য ভাইরাস টু স্পেসিফিক রিসেপ্টরস অন দ্য হোস্ট সেল সারফেস অর্থাৎ একটা হোস্ট সেলে গিয়ে যখন এটা বাইন্ড করতে হবে তখন ওই প্রোটিন আবরণের মাধ্যমে এটা বাইন্ড করবে অর্থাৎ এটা প্রোটিন আবরণটাই ওটা অ্যাটাচমেন্টে হেল্প করবে তাহলে প্রথমটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়ালকে প্রোটেক্ট করবে সেকেন্ড হচ্ছে হোস্ট সেল অ্যাটাচমেন্ট করবে ঠিক আছে থার্ড হচ্ছে অ্যাক্ট অ্যাজ অ্যান্টিজেন এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে কিছু কিছু ক্ষেত্রে সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে কারণ কোন ক্ষেত্রে অ্যাবস্টেন ভাইরাস এবং সাইটোমেগালা ভাইরাসের ক্ষেত্রে এটা সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে আর অন্যান্য ক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করে induce immune response following both the natural infection and immunization অর্থাৎ আমরা যে ভ্যাকসিন তৈরি করি বা আমাদের যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছে এই প্রোটিন আবরণের এগেইনস্টেই তৈরি হয় ঠিক আছে তাহলে চারটা ফাংশন এটা জেনেটিক ম্যাটেরিয়ালকে প্রোটেক্ট করবে অ্যাটাচমেন্টে হেল্প করবে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে এবং ইমিউন রেসপন্সে হেল্প করবে চারটা এরপর ভাইরাল এনভেলপ ভাইরাসের প্রোটিন আবরণের বাইরে অনেক সময় একটা আবরণ থাকে যেটা হচ্ছে লাইপোপ্রোটিন অর্থাৎ লিপিড প্লাস প্রোটিন মিলে একটা আবরণ তৈরি করে তাহলে আমাদের বডিতে লাইপোপ্রোটিন কোথায় আছে বলতো আমাদের সেলে আমাদের যে হিউম্যান সেল আছে সেল মেমব্রেনে স্যার সেল মেমব্রেনে থাকে ঠিক আছে আর থাকে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনে
সেল মেমব্রেন এবং নিউক্লিয়ার মেমব্রেন, এগুলো হচ্ছে লিপিড এন্ড প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এই ভাইরাসে কিন্তু নরমালি যখন এটা বাইরে থাকে তখন এটাতে কোনো প্রোটিন এনভেলপ থাকে না, ঠিক আছে। যখন এটা আমাদের বডিতে ঢুকে রেপ্লিকেশন করার পরে যখন সেলটা ভেঙে বের হয়ে যায়, ঠিক আছে, তখনই এটা এই এনভেলপটা গেইন করে। তাহলে এটা মোস্ট ভাইরাসের ক্ষেত্রে এটা এনভেলপটা গেইন করে হচ্ছে আমাদের সেল মেমব্রেন আছে ওইখান থেকে গেইন করে, আর শুধুমাত্র হারপিস ভাইরাসের ক্ষেত্রে এটা গেইন করে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থেকে। ঠিক আছে, আবার সব ভাইরাস এটা করে না, সব ভাইরাসের ক্ষেত্রে এনভেলপ থাকেও না, কিছু কিছু নির্দিষ্ট ভাইরাসের ক্ষেত্রে থাকে। The envelope is a lipoprotein membrane composed of lipid derived from the host cell membrane and protein that is virus specific. তাহলে প্রোটিনটা হচ্ছে ভাইরাসের থেকে আসে বা লিপিডটা আসে আমাদের হোস্ট সেল থেকে। তাহলে envelope is acquired during budding. Budding বলা হয় যখন ওই ভাইরাসটা যখন সেল থেকে ভেঙে বের হয়ে যায়, তাহলে the presence of an জন্য এটা খারাপ। enveloped ভাইরাস অলওয়েজ ইনস্টেবল হয়, মানে এটার স্টেবিলিটি কম হয়, বাট নন এনভেলপড ভাইরাসের স্টেবিলিটি বেশি হয়। অর্থাৎ এনভেলপড ভাইরাস যেটা, এটা যখন আমাদের বডি থেকে যখন আবার পরিবেশে ফিরে যায় তখন এটা পরিবেশে বেশি সময় বাঁচতে পারে না, মানে এটা যদি হিউম্যান টু হিউম্যান কন্টাক্ট হয় শুধুমাত্র এটা তখনই সার্ভাইভ করে। হিউম্যান টু হিউম্যান কন্টাক্ট কোনটা হয়, যেমন যে ব্লাডের মাধ্যমে যেটা যায় বা সেক্সুয়ালি যেটা যায়, অথবা তোমার মানে অ্যানিমেল বাইটের মাধ্যমে যেটা যায়। তাহলে অ্যানিমেল বাইট করলো, এটা অ্যানিমেলের লালার সাথে আছে, তাহলে এটা যখন বাইট করে তখন কি হয়, ওই বাইটের মাধ্যমে এটা সরাসরি চলে যাচ্ছে, মানে এটা পরিবেশে থাকা লাগতেছে না, এটা সরাসরি ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে। অর্থাৎ মনে রাখবে যে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে যে ভাইরাসগুলো ট্রান্সমিট হয় সেগুলাই শুধুমাত্র এনভেলপড হয়, আর যেগুলা ইনডিরেক্ট কন্ট্যাক্টে হয়, অর্থাৎ যেগুলা পরিবেশে কিছু সময় থাকে তারপরে সেখান থেকে আমাদের মধ্যে আসে, সেগুলো সবসময় নন এনভেলপড হয়। তাহলে আমরা নেক্সট এক্সাম্পল পড়বো, এক্সাম্পল পড়লে মনে থাকবে এগুলো ভালোভাবে। তাহলে এনভেলপড ভাইরাস মোর সেনসিটিভ টু হিট, ড্রাইং, ডিটারজেন্ট, লিপিড সলভেন্ট সাচ এজ অ্যালকোহল। তাহলে এগুলাকে আমরা বলতে পারি যে আনস্টেবল। তাহলে যেহেতু এগুলো আনস্টেবল সেহেতু এগুলো যখন পরিবেশে কিছু সময়ের জন্য থাকে তখন এগুলো ইজিলি ইনঅ্যাক্টিভেটেড হয়ে যায়। আর এটা হচ্ছে নন এনভেলপড ভাইরাস, যেটাকে নন এনভেলপডটাকে আমরা আরেকটা বলতে পারি নেকেড নিউক্লিক অ্যাসিড ভাইরাস। তাহলে এটা হচ্ছে লেস সেনসিটিভ টু হিট, ড্রাইং, ডিটারজেন্ট, লিপিড সলভেন্টস। তাহলে এটা স্টেবল দেন এনভেলপড ভাইরাস। অর্থাৎ এটাও যে খুব বেশি সময় পরিবেশে থাকতে পারবে এমন না, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে পারে। তাহলে এটা মোটামুটি নন এনভেলপড যেটা সেটা হচ্ছে স্টেবল, ঠিক আছে। সো দে ক্যান সার্ভাইভ ইন দ্য এনভায়রনমেন্ট ফর এ সার্টেন পিরিয়ড। তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিবেশে টিকে থাকতে পারে। আর অনেক সময় দেখা যায় ভাইরাসের যে বাইরের যে এনভেলপ আছে, এনভেলপ থেকে অনেক সময় কিছু স্পাইক লাইক প্রজেকশন বের হয়, ঠিক আছে, যেটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। তাহলে হুইচ অ্যাটাচ টু দ্য হোস্ট সেল সারফেস ডিউরিং দ্য এন্ট্রি অফ দ্য ভাইরাস ইনটু দ্য সেল। তাহলে যে আমরা করোনা ভাইরাসের মধ্যে যেরকম দেখলাম কিছু স্পাইক বের হয়ে আছে, এরকম কিছু স্পাইক লাইক প্রজেকশন বের হয় যেটা হচ্ছে এনভেলপ থেকে বের হয়, যেটা গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। তাহলে যেখানে দেখো বাডিং এর একটা ছবি দেওয়া আছে, কিভাবে বাডিং হচ্ছে। আচ্ছা, সেলের ভিতরে এগুলো যখন মাল্টিপ্লাই করে যে বের হওয়ার সময় দেখো সেল মেমব্রেনের একটা অংশ নিয়ে বের হয়ে যাচ্ছে। এই সেল মেমব্রেনের যে অংশটা নিয়ে বের হচ্ছে এটাই হচ্ছে তার এনভেলপ হিসেবে কাজ করতেছে। এরপর নন এনভেলপড আর এনভেলপড ভাইরাসের মধ্যে একটা পার্থক্য দেখানো হয়েছে এখানে। নন এনভেলপডের মধ্যে দেখো শুধুমাত্র বাইরে একটা প্রোটিন আবরণ থাকে, এই প্রত্যেকটা প্রোটিন আবরণের প্রত্যেকটা অংশকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। আর ভিতরে যে কোর থাকে, কোরটাই হচ্ছে তার ডিএনএ অথবা আরএনএ। আর নন এনভেলপড ভাইরাসের ক্ষেত্রে ভিতরে একটা প্রোটিন কোরটা তো আছেই, তার সাথে বাইরে একটা প্রোটিন আবরণ আছে এবং তার বাইরে একটা এনভেলপড আছে, এবং তার বাইরে কিছু গ্লাইকোপ্রোটিন স্পাইক থাকে। স্যার বেশি তো স্যার এনভেলপ ভাইরাসের লেয়ার, তাহলে এগুলা কেন বাইরে বেশি দিন থাকতে পারে?
মানে প্রোটেকশনের দিক দিয়ে তো মনে হচ্ছে যে এগুলো বেশি থাকতে পারে। না, তার হচ্ছে এনভেলপ লেয়ারটা হচ্ছে ইনস্টেবল, মানে ভিতর বাইরে যে এনভেলপ থাকে, তার এনভেলপ থাকার কারণে তার প্রোটিন লেয়ারটা দুর্বল হয়। যেহেতু তার বাইরে আরেকটা আবরণ আছে, সেহেতু তার প্রোটিন লেয়ারটা দুর্বল হয়। বাট নন এনভেলপ যেগুলো, সেগুলোর বাইরের প্রোটিন আবরণটি স্ট্রং হয়। বুঝে গেছে? যেটা নন এনভেলপ সেটা বাইরের প্রোটিন আবরণটি স্ট্রং হয়, বাট এনভেলপ যেটা, সেটার বাইরের প্রোটিন আবরণটা হচ্ছে অতটা স্ট্রং হয় না। ঠিক আছে? আবার এনভেলপটাও অতটা স্ট্রং না। এনভেলপটা তো যে কোনো যে বাইরের ড্রাইং, হিট এগুলোর মধ্যে আসলে এটা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ এনভেলপটা চলে যায়। ঠিক বুঝছি আছে? মানে এটা তখন ওই এনভেলপটা চলে গেলে তার প্রোটিন আবরণটাও বেশিক্ষণ টিকে না, আর প্রোটিন আবরণটা যখন নষ্ট হয়ে যায় তখন ভাইরাসও একসময় শেষ হয়ে যায়। এরপর আসো নন এনভেলপ ভাইরাস। এটা এক্সাম্পল আমরা কি জানি? অল ভাইরাস ট্রান্সমিটেড বাই ফিকাল ওরাল রুট। তাহলে ফিকাল ওরাল রুটে যে ভাইরাসগুলো ট্রান্সমিট হয় এগুলা সবসময় নন এনভেলপ ভাইরাস হয়, এটা মনে রাখবো। তাহলে ফিকাল ওরাল রুটে কোনগুলো? যেগুলো হচ্ছে খাবার দাবারের মাধ্যমে ছড়ায়। তাহলে খাবার দাবারের মাধ্যমে ছড়াইলে এগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাবার দাবারের মধ্যে থাকে। ঠিক আছে? যখন আমরা ওই খাবারটা ইনজেস্ট করি তখন ওটা আমাদের বডিতে ঢুকে এবং সেখান থেকে আস্তে আস্তে রোগটা ছড়ায়। তাহলে মনে রাখবে যেসব ভাইরাস গুলো হচ্ছে খাবার দাবারের মাধ্যমে ট্রান্সমিট হয়, ঠিক আছে, সেগুলাই হচ্ছে নন এনভেলপ ভাইরাস, কারণ এগুলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পরিবেশে থাকতে পারে, এগুলো কিছুটা স্টেবল। আর যেগুলো এনভেলপ ভাইরাস, এগুলা ওই যে ডিরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে হয়। ডিরেক্ট কন্ট্যাক্ট, যেমন ব্লাড অর সেক্সুয়ালি। যেমন এক্সাম্পল হিসেবে দেখতে আমরা এইচআইভি, হারপিস সিমপ্লেক্স, টাইপ 2, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এগুলা। আর নন এনভেলপের মধ্যে আছে হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এরপরে পোলিও, কক্সসাকি ভাইরাস, ইকো ভাইরাস, নরওয়াক ভাইরাস, রোটা ভাইরাস। তাহলে রোটা ভাইরাস হচ্ছে ডায়রিয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী। আমাদের যে ডায়রিয়া হয়, ডায়রিয়ার জন্য 80% ডায়রিয়ার জন্য দায়ী হচ্ছে রোটা ভাইরাস, আর বাকি 20% হচ্ছে অন্যান্য ভাইরাস প্লাস ব্যাকটেরিয়া। এরপর এনভেলপ ভাইরাস, একটা হচ্ছে ডিরেক্ট কন্টাক্ট আর একটা হচ্ছে ইনসেক্ট অর অ্যানিমাল বাইট। তাহলে ইনসেক্ট ও অ্যানিমাল বাইটের মাধ্যমে যেগুলো হয়, অর্থাৎ মশার কামড় থেকে হতে পারে, অথবা কুকুরের কামড় থেকে হতে পারে, অথবা বাদুড়ের কামড় থেকে হতে পারে, অনেক কিছু। তাহলে যেমন র্যাবিস কুকুরের কামড় থেকে হয়, ইয়েলো ফিভার ভাইরাস এগুলো হচ্ছে নির্দিষ্ট কিছু মশার কামড়ে হয়, ওয়েস্ট নাইল ভাইরাস এগুলো মশার কামড়ে, ডেঙ্গু ভাইরাস মশার কামড়ে। তাহলে এই ভাইরাস গুলো এগুলো সব হচ্ছে এনভেলপ ভাইরাস। বেশিরভাগ ভাইরাস হচ্ছে এনভেলপ, এটা মনে রাখবা। শুধুমাত্র অল্প কিছু ভাইরাস আছে যেগুলো নন এনভেলপ, এই যেগুলো ফিকাল রুট দিয়ে ট্রান্সমিট হয় আর রেসপিরেটরি রুট দিয়ে ট্রান্সমিট হয়, এরকম একটা ভাইরাস আছে, সেটা হচ্ছে রাইনো ভাইরাস। আমাদের যে কমন কোল্ড হয়, ঠান্ডা সর্দি লাগে না আমাদের? জি স্যার, রাইনাইটিস। হ্যাঁ, রাইনাইটিস। তাহলে ওই রাইনাইটিস যে ভাইরাস যে হয়, রাইনো ভাইরাস, ওই রাইনো ভাইরাসটা হচ্ছে নন এনভেলপ ভাইরাস। আর বাকি যত রেসপিরেটরি ভাইরাস আছে সব হচ্ছে এনভেলপ ভাইরাস। জাস্ট এভাবে মনে রাখো, যেগুলো হচ্ছে ফিকাল ওরাল রুট দিয়ে ট্রান্সমিট হয় এবং রাইনো ভাইরাস, এগুলো হচ্ছে নন এনভেলপড, আর বাকি যা আছে সব এনভেলপড। তাহলে ইনসেক্ট অ্যানিমাল বাইট ট্রান্সমিটেড বাই রেসপিরেটরি অ্যারোসল ড্রপলেট, ইনফ্লুয়েঞ্জা, মিজলস, রুবেলা, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, ভেরিসেলা জোস্টার, এগুলো সবই হচ্ছে এনভেলপড। এখন আসে অ্যাটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্টস। মানে ভাইরাসের মধ্যে আমার কিছু অ্যাটিপিক্যাল এজেন্ট আছে যেগুলা ভাইরাসের মতো বাট ভাইরাস না। এখন প্রথমে আসো ডিফেক্টিভ ভাইরাস। তাহলে ডিফেক্টিভ ভাইরাস হচ্ছে এমন কিছু ভাইরাস যেটা ভাইরাসের মানে সবকিছুই আছে, সে আমাদের বডিতে ঢুকতেছে, বাট সে আমাদের রোগ সৃষ্টি করতে পারতেছে না, মানে বা রেপ্লিকেশন করতে পারতেছে না। রেপ্লিকেশন করতে হলে তার অন্য একটা ভাইরাসের হেল্প লাগবে, তার মধ্যে কোনো একটা ফাংশন মিসিং আছে। ঠিক আছে? মানে এটা একটা ভাইরাসই, বাট এটার মধ্যে কোনো একটা ফাংশন মিসিং আছে। ওই ফাংশনটা মিসিং থাকার কারণে সে রেপ্লিকেশন করতে পারে না, মানে সেলের ভিতরে ঢুকলেও সে রেপ্লিকেশন করতে পারে না, ডিজিজ প্রডিউস করতে পারে না। মানে এক আবার অনেক সময় দেখা যায় যে সে হয়তো ডিজিজ প্রডিউস করতেছে না, তো সে
স্যার কিছু শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, স্যার কিছু আসতেছে না। স্যার এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার এখন আচ্ছা, ইয়াতে সমস্যা করতেছিল আমার নেটে। আর ডিফেক্টিভ ভাইরাস আমরা কখন বলবো? যখন ভাইরাসের কোন একটা ফাংশনের কারণে সে হচ্ছে মানে ডিজিজ প্রডিউস করতে পারে না, তখন সেটা হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস। মানে কোন একটা ফাংশন তার মিসিং থাকে, ঠিক আছে, মানে তার সবই আছে বাট কোন একটা ফাংশন মিসিং তার মধ্যে, ওইটার কারণে সে রেপ্লিকেশন করতে পারতেছে না, মানে রেপ্লিকেশন করতে পারবে না, এবং রেপ্লিকেশন করতে না পারলে তো ডিজিজ প্রডিউস করতে পারবে না, ঠিক আছে। তার ওই রেপ্লিকেশন, তার ওই মিসিং ফাংশনটা মানে পূরণ করার জন্য তার অন্য একটা ভাইরাসের সাহায্য প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে যখন যে ভাইরাসের সাহায্য প্রয়োজন হবে সেটাকে আমরা বলবো হেল্পার ভাইরাস। যেমন আমরা হেপাটাইটিস ভাইরাস যখন পড়বো, হেপাটাইটিস ভাইরাসের মধ্যে কয়টা ভাইরাস আছে? 5টা ভাইরাস আছে। হেপাটাইটিস এ বি সি ডি ই। তার মধ্যে দেখবা যে হেপাটাইটিস এ আর ই এই দুইটা হচ্ছে খাবারের মাধ্যমে প্রবেশ করে, আর হেপাটাইটিস বি আর সি এই দুইটা হচ্ছে আমাদের ব্লাডের মাধ্যমে প্রবেশ করে। হেপাটাইটিস ডি এর আলোচনা খুব কম, মানে হেপাটাইটিস ডি টা হচ্ছে নিজে নিজে কোনো, ডিটা হচ্ছে একটা ডিফেক্টিভ ভাইরাস। হেপাটাইটিস ডি কাজ করার জন্য হেপাটাইটিস বি ভাইরাসের সাহায্য লাগে। অর্থাৎ হেপাটাইটিস ডি টা তখনই আমাদের ডিজিজ প্রডিউস করবে যখন তার সাথে হেপাটাইটিস বি টাও থাকবে। আর হেপাটাইটিস ডি কখনো একসাথে একা একা হেপাটাইটিস করতে পারবে না, মানে তার হেপাটাইটিস বি এর সাহায্য লাগবে। তাহলে বোঝা গেল কি এখানে হেপাটাইটিস বি টা হচ্ছে হেল্পার ভাইরাস আর হেপাটাইটিস ডি টা হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, এরপর আসো এই ডিফেক্ট ভাইরাস আর ইনফেকশাস ভাইরাসের রেশিও অনেক সময় দেখা যায় যে 100:1 হয়ে যেতে পারে, অনেক বেশি ডিফেক্টিভ ভাইরাস তৈরি হয়ে গেছে, because these defective particles can interfere with the growth of the infectious particles। মানে দেখা যাচ্ছে ডিফেক্টিভ ভাইরাসটা ওই ইনফেকশাস পার্টিকেলের গ্রোথটাকে আস্তে আস্তে ইনহিবিট করতে থাকবে, যত ওর সংখ্যা বাড়তে থাকবে তত সে ওই ইনফেকশাস ভাইরাস যেটা থাকে সেটার গ্রোথটাকে সে ইনহিবিট করবে। তো গ্রোথটাকে যখন সে ইনহিবিট করতে থাকবে তখন একটা সময় দেখা যাবে তার সংখ্যা বাড়তে থাকবে, স্যার শোনা যায় না। স্যার তো আছে, ডিসকানেক্ট হয়নি, শোনা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে ওই ইনফেকশাস ভাইরাস আর ডিফেক্টিভ ভাইরাসের রেশিওটা 1:100 হতে পারে, মানে অর্থাৎ ইনফেকশাস ভাইরাসের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে যখন ডিফেক্টিভ ভাইরাসের সংখ্যাটা বাড়তে থাকবে। অর্থাৎ ডিফেক্টিভ ভাইরাসটা ইনফেকশাস ভাইরাসের গ্রোথটাকে ইনহিবিট করবে। অনেক সময় দেখা যায় ডিফেক্টিভ ভাইরাসের সংখ্যা যখন এরকম বেড়ে যাবে, ইনফেকশাস ভাইরাসের সংখ্যা কমে যাবে, তখন এটা অনেক সময় রিকভারিতে হেল্প করতে পারে, কারণ ডিফেক্টিভ ভাইরাস নিজে নিজে ডিজিজ করতে পারবে না। ইনফেকশাস ভাইরাসের সংখ্যা কমে গেলে তখন তার ইনফেকশাস ভাইরাসের ডিজিজ করার অ্যাবিলিটিটা কমে যাবে, দেন আলটিমেটলি সেটা আমাদের রিকভারিতে হেল্প করবে। তাহলে ডিফেক্টিভ ভাইরাস বুঝছো সবাই? কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার শোনা যাচ্ছে। ক্লাস তো শুনতেছি। হ্যাঁ স্যার এখন ওকে, এরপরে শুনছি। মাঝে মাঝে এরপর হচ্ছে সিউডোভিরিয়ন্স আর সিউডোভাইরাস। তাহলে সিউডোভিরিয়ন কখন বলবো আমরা? কন্টেন্স দ্য হোস্ট সেল ডিএনএ ইনস্টেড অফ ভাইরাল ডিএনএ উইদিন দ্য ক্যাপসিড। দে ক্যান ইন্টারফেয়ার সেলস, দে ক্যান ইনফেক্ট সেল বাট দে ডু নট রেপ্লিকেট। তাহলে দেখো এখানে কি বলছে, এখানে বলছে সিউডোভিরিয়ন বা সিউডোভাইরাস আমরা কখন বলবো, অর্থাৎ ওইটা এমন একটা ভাইরাস যেটার নিজের কোনো ডিএনএ বা আরএনএ নাই, ঠিক আছে,
এমন একটা ভাইরাস যেটা নিজের কোনো ডিএনএ বা আরএনএ নাই। সে যখন সেলের ভিতরে ঢুকবে তখন সে যে হোস্ট সেল, যেটা হোস্ট সেলের সে ডিএনএ অথবা ডিএনএটাকে সে করবে, হোস্ট সেলের ডিএনএটা সে নিজের ক্যাপসিডের ভিতরে নিয়ে নেবে, নিয়ে সেটাকে ইউজ করবে, ইউজ করে সে ডিজিজ প্রডিউস করবে, কিন্তু সে রেপ্লিকেশন করতে পারবে না। মানে যেহেতু তার নিজের ডিএনএ বা আরএনএ নাই, সে রেপ্লিকেশন করতে পারবে না। বুঝতে পারছো? এরপর সে ভিরয়েডস। হোয়াট ইজ ভিরয়েডস? এখানে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা ডেফিনেশন শিখতে হবে, এগুলো ডেফিনেশন গুলো আসে। What is viroids? Viroids consist solely of a single molecule of circular RNA without a protein coat or envelope. মানে ওই যে আমরা বলছিলাম যে ভাইরাসের শুরুর দিকে একদম যে কিছু কিছু থাকে যেগুলাতে শুধু ডিএনএ অথবা আরএনএ থাকে, আবার কিছু কিছু থাকে যেগুলাতে শুধু প্রোটিন কোড থাকে। তাহলে এখানে ভিরয়েডসটা হচ্ছে এমন একটা ভাইরাস যেটাতে হচ্ছে solely of single molecular of circular RNA without a protein coat or envelope, মানে এখানে শুধুমাত্র একটা সার্কুলার আরএনএ থাকবে, ওই সার্কুলার আরএনএটাই ডিজিজ প্রডিউস করবে, অর্থাৎ যেটাতে কোনো প্রোটিন কোড থাকবে। কথা কি শোনা গেছিল? না স্যার, এতক্ষণ শোনা যায় নাই, স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে। বেশি এটা স্যার ঝামেলা কিছু করতেছে। শোনা যায় না, স্লাইডও চলে গেছে স্যার। এখন দেখা যাচ্ছে সব? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রিয়নটা ভিরয়েডস শোনা গেছে? ভিরিয়াসটা শোনা গেছে স্যার, প্রিয়ন্সটা শোনা যায়নি। আচ্ছা, প্রিয়ন্স হচ্ছে, ভিরয়েডস হচ্ছে শুধুমাত্র আরএনএ থাকে, কোনো প্রোটিন আবরণ থাকে না, ঠিক আছে? আর প্রিয়ন্স হচ্ছে কোনো আরএনএ ডিএনএ কিছুই থাকে না, শুধুমাত্র প্রোটিন থাকে। তাহলে প্রিয়ন্সটা হচ্ছে মাচ মোর রেসিস্টেন্ট টু ইনঅ্যাক্টিভেশন বা ইউভি লাইট এন্ড হিট দেন আর ভাইরাস। মানে ভাইরাস তো মানে ইউভি লাইট বা হিট হলে এটা ইনঅ্যাক্টিভেশন হয়ে যায়, ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, বাট প্রিয়নটা তার চেয়েও আরো বেশি রেসিস্টেন্ট, অর্থাৎ তারা ইউভি লাইট এবং হিটের মাধ্যমেও ইনঅ্যাক্টিভেশন হয় না, ঠিক আছে? তাহলে এরা কি ডিজিজ করতে পারে? এটা হচ্ছে ক্রুজফেলস জ্যাকব ডিজিজ ইন হিউম্যান এন্ড স্ক্র্যাপ ইন শিপ। তাহলে ক্রুজফেলস জ্যাকব ডিজিজ, এটা আরেকটা নাম হচ্ছে কুরু। তাহলে প্রিয়নটা পড়তে হবে, প্রিয়নের বলে জানতে হবে। স্যার সিরো ভাইরাস। তাহলে এখানে সিওডো ভাইরাসটা হচ্ছে এমন একটা ভাইরাস যেটার হচ্ছে নিজের কোনো ডিএনএ আরএনএ থাকে না, কিন্তু সে যখন হোস্ট সেলের ভিতরে ঢুকে তখন সে হোস্ট সেলের ডিএনএটাকে ইউজ করে, হোস্ট সেলের ডিএনএ ইউজ করে, ঠিক আছে? হোস্ট সেলের ডিএনএটাকে সে নিজের ভাইরাল ক্যাপসিডের ভিতরে নিয়ে নেয়, নিয়ে সে ওই ডিএনএটাকে ইউজ করে সে ডিজিজ প্রডিউস করতে পারে, কিন্তু সে রেপ্লিকেশন করতে পারে না। মানে সে ডিজিজ প্রডিউস করতে পারবে, রেপ্লিকেশন করতে পারবে না। ওকে, ক্লাসিফিকেশন। তাহলে ক্লাসিফিকেশন আমরা অনেকভাবে করতে পারি। প্রথমত হচ্ছে আমরা যদি নিউক্লিক অ্যাসিডের বেসে করি তাহলে আমরা করব ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস, ঠিক আছে? কিছু আছে ডিএনএ ভাইরাস, কিছু হচ্ছে আরএনএ ভাইরাস। যেগুলোতে ডিএনএ থাকবে সেগুলো ডিএনএ ভাইরাস, যেগুলোতে আরএনএ থাকবে আরএনএ ভাইরাস। কিছু হচ্ছে স্ট্র্যান্ড নাম্বার, অর্থাৎ তার ডেটা কি ডাবল স্ট্র্যান্ডেড না সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তার আরএনএটা কি ডাবল স্ট্র্যান্ডেড না সিঙ্গেল স্ট্র্যান্ডেড। যদি স্ট্র্যান্ড সংখ্যা একটা হয় তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, স্ট্র্যান্ড সংখ্যা দুইটা হলে ডাবল স্ট্র্যান্ডেড। আরেকটা করে
যেগুলোতে এনভেলপ থাকবে, এনভেলপ ভাইরাস। কারণ আমরা ক্লাসিফিকেশনটা এমন পড়বো যেখানে আমাদের এক ক্লাসিফিকেশনে সবগুলো চলে আসবে, অর্থাৎ নিউক্লিক ডিএনএ, আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড, ডাবল স্ট্র্যান্ড, এনভেলপ আসবে। তাহলে প্রথমে আমরা কিছু বেসিক জিনিস জানি, যেমন হচ্ছে অল ডিএনএ ভাইরাসেস কনসিস্ট অফ ডাবল স্ট্র্যান্ড ডিএনএ এক্সেপ্ট স্যার শোনা যাচ্ছে না কিছু। আমরা কি বললাম, যত ডিএনএ ভাইরাস আছে সব হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড এক্সেপ্ট ফর পার্ভোভাইরাস। পার্ভোভাইরাসটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ, আর বাকি যত ভাইরাস আছে সব হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। আর যত আরএনএ ভাইরাস আছে তার মধ্যে সবগুলো হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড এক্সেপ্ট হচ্ছে রিও ভাইরাস। তাহলে রিও ভাইরাসের এক্সাম্পল হচ্ছে রোটা ভাইরাস। রিও ভাইরাস হচ্ছে ফ্যামিলির নাম এন্ড রোটা ভাইরাস হচ্ছে ভাইরাসের নাম। তাহলে রিও ভাইরাস, রোটা ভাইরাসের আরেকটা এক্সেপশন ছিল, সেটা কি মনে আছে? স্যার রোটা ভাইরাস হচ্ছে ডায়রিয়া করে স্যার, কাশ করে স্যার। ডায়রিয়া করে আরেকটা এক্সেপশন ছিল, এক্সেপশনটা কি? ওই যে সেগমেন্টেড আরএনএ থেকে, ঠিক আছে? তাহলে সেগমেন্টেড আরএনএ জিনোম থাকবে রোটা ভাইরাসে, এন্ড আরেকটা एग्जांपल হচ্ছে এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ থেকে। সেগমেন্টেড আরএনএ, ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ, ঠিক আছে? এরপর ডিএনএ ভাইরাস উইথ ওয়ান এক্সেপশন, রেপ্লিকেটিং দ্য নিউক্লিয়াস। মানে যত রেপ্লিকেশন দুইটা জায়গাতে হয়, একটা হচ্ছে সাইটোপ্লাজমে, একটা হচ্ছে নিউক্লিয়াসে। এটা যখন আমরা রেপ্লিকেশন পড়বো তখন জানবো। তাহলে রেপ্লিকেশন হয় হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসে। তাহলে যত ডিএনএ ভাইরাস আছে, ডিএনএ ভাইরাসগুলো রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসে। ডিএনএ ভাইরাস রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসে, আরএনএ ভাইরাস রেপ্লিকেশন হয় সাইটোপ্লাজমে। এটা মনে রাখো, ঠিক আছে? এরপর এক্সেপশন আছে, এক্সেপশন করে জানতে হবে। তাহলে যত ডিএনএ ভাইরাস আছে সব হচ্ছে নিউক্লিয়াসের রেপ্লিকেশন হচ্ছে, যত আরএনএ ভাইরাস আছে সব হচ্ছে সাইটোপ্লাজমের রেপ্লিকেশন হচ্ছে। তাহলে এক্সেপশন গুলো মনে রাখো। ডিএনএ ভাইরাসের এক্সেপশন হচ্ছে পক্স ভাইরাস, যেটা হচ্ছে সাইটোপ্লাজমের রেপ্লিকেশন হয়। আর আরএনএ ভাইরাসের এক্সেপশন হচ্ছে রেট্রোভাইরাস এন্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। রেট্রোভাইরাস এন্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসে। মানে এগুলো আরএনএ ভাইরাস বাট রেপ্লিকেশন হয় নিউক্লিয়াসে। ওকে, এখন রেট্রো স্যার আরএনএ ভাইরাসের এক্সেপশনটা কি? রোটা ভাইরাস একটা আরএনএ ভাইরাস হচ্ছে, যত আরএনএ ভাইরাস আছে সব সাইটোপ্লাজমে রেপ্লিকেশন হবে, ঠিক আছে? তুমি তোমার মাইক্রোফোন অফ করো।
যত আরএনএ ভাইরাস আছে সব হচ্ছে সাইটোপ্লাজমে রেপ্লিকেশন হবে, আর যত ডিএনএ ভাইরাস আছে সব হচ্ছে নিউক্লিয়াসে রেপ্লিকেশন হবে। অর্থাৎ রেপ্লিকেশন যেটা হয় সেটা ডিএনএ এর ক্ষেত্রে নিউক্লিয়াসে হবে, আর আরএনএ এর ক্ষেত্রে হচ্ছে সাইটোপ্লাজমে হবে। তাহলে ডিএনএ এর এক্সেপশন হচ্ছে ডিএনএ ভাইরাসটা রেপ্লিকেশন হচ্ছে নিউক্লিয়াসে, এক্সেপশন হচ্ছে পক্স ভাইরাস। পক্স ভাইরাসটা একটা ডিএনএ ভাইরাস, কিন্তু এটা রেপ্লিকেশন হবে সাইটোপ্লাজমে। আবার আরএনএ ভাইরাসের ক্ষেত্রে হয় সাইটোপ্লাজমে, বাট এক্সেপশন হচ্ছে রেট্রোভাইরাস এন্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। রেট্রোভাইরাস এন্ড ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের রেপ্লিকেশন হবে নিউক্লিয়াসে, এগুলো আরএনএ ভাইরাস, তারপরে এগুলো নিউক্লিয়াসে রেপ্লিকেশন হবে, এগুলো হচ্ছে এক্সেপশন। তাহলে রেট্রোভাইরাস কি জিনিস? এই যে এইচআইভি ভাইরাস, হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, এগুলাকে বলা হয় রেট্রোভাইরাস, রেট্রোভাইরাস ফ্যামিলি। তারপর হচ্ছে রেট্রোভাইরাস টু আইডেন্টিক্যাল স্ট্রেন। রেট্রোভাইরাসের ক্ষেত্রে দুইটা আইডেন্টিক্যাল স্ট্রেন থাকে, ওই যে আমরা পড়ে আসছিলাম স্যার HTLV নিউক্লিয়াস এর মধ্যে। হ্যাঁ, HTLV হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস, ওকে এগুলো সামনে পাবা। এগুলো লিউকেমিয়া করে আর কি, আমাদের যে লিউকেমিয়া হয় বা ব্লাড ক্যান্সার হয় ওইটার জন্য দায়ী হিউম্যান টি সেল লিম্ফোট্রপিক ভাইরাস। ওকে, এরপর আসো রেট্রোভাইরাস হচ্ছে দুইটা আইডেন্টিক্যাল স্ট্র্যান্ড থাকে, দুইটা আইডেন্টিক্যাল স্ট্র্যান্ড, যেটাকে আমরা বলেছি ডিপ্লয়েড বলি। মানে এটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, বাট আরএনএটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, বাট ওই দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড দুইটা থাকে আর কি, এজন্য এটাকে আমরা বলি হচ্ছে, এটা কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ডেডই বলবো আমরা, ডাবল স্ট্র্যান্ডেড বলবো না। ডাবল স্ট্র্যান্ডেড মানে হচ্ছে সেক্ষেত্রে দুইটা ভিন্নমুখী থাকতে হয়। ওই যে আমরা পড়ে আসছিলাম না ডিএনএ এর মধ্যে, যে একটা 3 থেকে 5 এর দিকে আর একটা 5 থেকে 3 এর দিকে, এরকম পড়ছিলাম, যে মনে আছে ইন্টারে? আরএনএ এর যে সরি ডিএনএ যে চেইন গুলো থাকে, দুইটা চেইনের মধ্যে হেলিক্স স্যার, হেলিক্স। হ্যাঁ, মানে ডিএনএ ডাবল হেলিক্স থাকে, দুইটা চেইনের মুখ কিন্তু বিপরীত হয় সব সময়, ঠিক আছে? কিন্তু এখানে যেটা থাকে রেট্রোভাইরাসের ক্ষেত্রে দুইটা চেইনের মুখ একই দিকে থাকবে, মানে দুইটা একই ধরনের দুইটা থাকে আর কি, এইজন্য কিন্তু এটাকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বলা হয়, সিঙ্গেল স্ট্র্যান্ডেড বা ডিপ্লয়েড। আর বাকি যতগুলো আছে সব হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হ্যাপ্লয়েড। ওকে,